আজ দীর্ঘদিন হয়ে গেল এই মঞ্চে সারা দিন ধরে প্রদেশ বিজেপি এই লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই চলবে, এই লড়াই থামার নয়। আজকে আপনাদের সামনে আমি দু তিনটে কথা বলবো। আমরা এই পশ্চিমবঙ্গে অনবরত একটা জিনিস দেখে যাই, সেটা হচ্ছে যখনই এই মহিলাদের উপরে অত্যাচার হোক, মহিলাদের বিষয় নিয়ে কোনো কেস হোক, সেইটা যখন পুলিশ প্রশাসনের কাছে যায়, সেই জিনিসের সমাধান করতে কেন হিমশিম খেতে হয়, কেন সেই মহিলা বিচার পায় না, এটাই অদ্ভুত লাগে। 2011 সালে বিশ্বাস করবেন না, সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গের ভেবেছিলেন একটা নতুন সূর্যের হয়তো উদয় হচ্ছে। এই মহিলা মুখ্যমন্ত্রী যিনি এসেছিলেন বললেন যে আমরা বদলা নয় বদল চাই, এই সমাজের বদল নিয়ে আসব। এতদিন ধরে সাধারণ মানুষ যেখানে বিচার পায়নি, যেখানে যেখানে উন্নয়ন হয়নি, সেই জায়গাগুলো নাকি উনি সমস্ত কিছু ঠিক করে দেবেন। আজকে এতগুলো বছর অতিবাহিত, দিনের পর দিন আমরা দেখলাম সেই মহিলা মুখ্যমন্ত্রী যার উপরে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ভরসা ছিল, এই পশ্চিমবঙ্গের মা বোনেদের, তারাই যখন তার পুলিশ প্রশাসনের সামনে যায় কোনো বিষয় নিয়ে, সেখানে তারা বিচার পায় না। শুধু তাই নয়, আমরা ছোটবেলা থেকে একটা ইংরেজি লাইন আমরা শুনে এসেছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আজকে দেখুন এই তৃণমূল দলটি, তার মাথায় যিনি বসে আছেন, তিনি নিজে যদি এই বিষয়টা কড়া হাতে না ধরেন, খুব স্বাভাবিকভাবে তার নেতার যারা তার নেতৃত্বে, তার নিচে তার দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা তো একই কাজ করবেই। আমরা আগেও দেখেছি ওনার মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী অখিলগিরি, উনি রীতিমতো আমাদের ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপতিকে কুৎসা করলেন, আর সেইখানে তৃণমূলের নেত্রীরা বসে হাসছেন। এইটা পশ্চিমবঙ্গ, এইটা সেই পশ্চিমবঙ্গ যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, যেখানে নাকি সাধারণ মানুষ, মহিলারা, মা বোন, তারা অপেক্ষা করে আছে নাকি এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দিশা দেখাবেন, আমাদের বিচার দেবেন। আপনি বলুন, কয়েকদিন আগে একটি মহিলা ফরেস্ট অফিসারকে তৃণমূলের মন্ত্রী বলছে, তোমাকে দেখে নেব, তোমার আর বেশি দিন নেই, এইবারে দিন গোনো, আমি আছি, আমি মন্ত্রী বলছি, তোমার দিন ঘনিয়ে এসছে। এইটা হচ্ছে তৃণমূলের একটা মন্ত্রীর ভাষা। আপনি সেই দল থেকে কি আশা আর করবেন? অন্যদিকে একদিকে যখন আমরা বলি যে আমরা জাস্টিস চাই, হ্যাঁ, একটি ঘটনা ঘটেছে, সত্যি কথা বলতে আজকে লজ্জা করছে আমার এটা বলতে যে এটা একটি ঘটনা ঘটেছে, কারণ এই ঘটনা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন ঘটছে। বেশ কিছু ঘটনা আমাদের হয়তো সামনে আসে না, কিন্তু বিশ্বাস করবেন, আমরা যদি তালিকা বানাই, গত 10 দিনে ন্যূনতম 20টা ঘটনা শুধু আমাদের সামনে চলে এসছে। এছাড়া আরো অনেক ঘটনা তো আমাদের সামনে আসে না। যখন সন্দেশখালীর ঘটনা ঘটেছিল, এই মহিলারা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের গ্রামের মহিলারা, সন্দেশখালীর মহিলারা আপনাদের এই মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে এসে বলেছিলেন, চিৎকার করে তাদের আর্তনাদ শুনেছিলাম আমরা সবাই, বলেছিলেন যে আমাদের রাতে এই তৃণমূলের নেতা ডেকে নিয়ে যায় তার পার্টি অফিসে। সেই সময় এই পশ্চিমবঙ্গের পুলিশের কাছে, এই থানায় নাকি তারা গিয়েছিলেন, সেখানে বলেছিলেন আমাদের বিচার দিন, আমাদের বাঁচান, আমাদের ইজ্জত বাঁচান। তখন এই পশ্চিমবঙ্গের পুলিশ কি বলেছিল মনে আছে? আমরা কিছু করতে পারবো না, চলে যান শেখ শাহজাহানের কাছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আমরা এখানে জাস্টিস ফর আরজি কর বলছি, আমাদের বোন যে চলে গেছে আমাদের ছেড়ে এই রকম কষ্টের মধ্যে, তার জন্য আমরা বিচার চাইতে আজকে আমরা এসেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, এইটা অনেক সাধারণ মানুষ, পথ চলতি মানুষ যারা এখন আমার সামনে আছেন, তাদের মনের মধ্যে হয়তো ঘুরছে। দুটি জিনিস বলে রাখি, এক, যে হেলথ ডিপার্টমেন্ট
যে স্বাস্থ্য দপ্তর যার অধীনে এই সমস্ত পশ্চিমবঙ্গের হসপিটাল, সেই দপ্তরের কাছে দিনের পর দিন এই আরজি কলের মাথায় বসে থাকা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন গেছে, নালিশ গেছে, কিন্তু হেলথ ডিপার্টমেন্ট শোনেনি। শুধুমাত্র আরজি করের এই ব্যক্তির এগেনস্টে যে কমপ্লেন, সেইটা লিখিত আকারে নয়, বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট উনি চালাতেন, কিভাবে পয়সা উপার্জন করতে, শুনলে আপনি চমকে যাবেন। যে ডেড বডি আসতো, মৃতদেহ আসতো এই আরজিকর হাসপাতালে, সেই মৃতদেহগুলো পাচার করা হতো। সেই মৃতদেহর মধ্যে থেকে বডির যে পার্টস, অঙ্গ, সেইগুলোকে বের করে বিক্রি করত। যে সিরিঞ্জ, যে মেডিকেল ইকুইপমেন্ট আমরা ব্যবহার করে ফেলে দিতে হয়, সেইগুলোকে রিইউজ করা বা অন্য জায়গা থেকে ম্যানেজ করে এইখান থেকে পাচার করা, সিরিঞ্জ থেকে শুরু করে মেডিকেল ইকুইপমেন্ট, সেখান থেকে উনি কমিশন খেতেন। এইখানে স্টল ছিল, সেই স্টলগুলো সমস্ত তৃণমূলের নেতাদের দিয়ে সেইখান থেকে উনি কমিশন খেতেন। কোনো বডি যদি যাচ্ছে পোস্টমর্টম হতে, সেই পোস্টমর্টম হওয়ার জন্য 2টো বডি 3টে বডি আগে করে দিতে হবে, তার জন্য উনি 5,000, 10,000, 15,000 টাকা অবধি কমিশন খেতেন। এরপরে ওইখানে একটা পার্কিং আছে, সেই পার্কিংয়ে গাড়ি রাখলে আপনাকে কোনো স্লিপ দেবে না। দিনের পর দিন ওই পার্কিংয়ে গাড়ি থাকতো, সেই পার্কিংয়ের টাকাটাও এই সন্দীপ ঘোষের পকেটে যেত। রীতিমতো স্টুডেন্টদের বলতো, তোদের পাস করিয়ে দেবো, চিন্তা নেই, শুধু মালটা ছাড়, আমি বুঝে নেব। এই হচ্ছে সন্দীপ ঘোষ। এইবার সব কিছুর পরে এই ঘটনা যখন ঘটলো 9 আগস্ট, আমাদের বোন আমাদের ছেড়ে চলে গেল, সেই সময় যখন সন্দীপ ঘোষের নাম আসলো, তখন কিন্তু এই হেলথ ডিপার্টমেন্ট মানে এই স্বাস্থ্য দপ্তর খুব ভালোভাবে জানতো এই সন্দীপ ঘোষের নামে এর আগে কি কি অভিযোগ এসছে। তারপরে এই হেলথ ডিপার্টমেন্ট মানে এই স্বাস্থ্য মন্ত্রক, তার মাথায় যিনি বসে আছেন উনি আর কেউ না, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করলেন? সঙ্গে সঙ্গে ওইখান থেকে বের করে নিয়ে এসে, আরজিকর থেকে বের করে নিয়ে এসে আরেকটি মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন। উনি গিফট করলেন, উপহার দিলেন। এই হচ্ছে মুখ্যমন্ত্রী, যার জন্য আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। এরপরে যখন আমরা দেখলাম যে ঠিক আছে, পুলিশ প্রশাসনের কাছে গেছে, যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, 2011 সালে আবার সেই ঘটনায় ফিরে আসি। আমরা চাই, সত্যি চাই, এই পুলিশ প্রশাসন যারা অ্যাকচুয়ালি কাজ করতে চায় তারা কাজ করুক। আমরা চাই না প্রত্যেকবারে প্রত্যেক ঘটনায় সিবিআই চলে আসুক, ইডি চলে আসুক। কিন্তু ঘটনাক্রমে কি হলো, আমরা দেখলাম প্রতিনিয়ত একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হলো যে এই আরজি করে এই ঘরটায় যেইখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেইখানে যত রকম তথ্য প্রমাণ আছে যেইগুলো দিয়ে ধরা যাবে যে কে প্রকৃত দোষী, সেই সমস্ত তথ্য প্রমাণ যাতে লোপাট করা যায় তার ব্যবস্থা করা হলো। কি করা হলো? যখন নবান্ন অভিযানে আমাদের সমাজের ছাত্ররা, যুবরা তারা যখন চলে গেল, সেইখানে দেখা গেল কন্টেনার, লোহার কন্টেনার দিয়ে পুরো ঘিরে ফেলা হচ্ছে রাস্তা, কয়েক হাজার পুলিশ ঝালাই করা হচ্ছে লোহার রেল, যাতে এই ছাত্ররা নবান্ন ওখানে পৌঁছতে না পারে। কিন্তু বলুন তো, এই আরজিকর মেডিকেল কলেজের এইটুকু গেটটা বাঁচাতে, এই এক্সিট এবং এন্ট্রিটা বাঁচাতে কলকাতা পুলিশের কাছে পর্যাপ্ত পুলিশ ছিল না? ছিল। কিন্তু এইটা একটা ব্লুপ্রিন্ট বানানো হয়েছিল যে দেখো 14ই আগস্ট রাতে এই রকম ভিড় হবে, ঘোলা জলে মাছ ধরতে হবে, ঠিক এই ভিড়ের মধ্যে আমরা নাটক করব, আমাদের গুন্ডা বাহিনী ঢুকিয়ে দেব এবং সমস্ত তথ্য প্রমাণ লোপাট হবে। এবং তাই হলো। এর মাঝে একটা ঘটনা ঘটলো যে একটা পাঠ, একটা দেওয়াল রীতিমতো ভেঙে ফেলার আমরা ছবি ভিডিও পেলাম এই আরজিকরের মধ্য থেকে। প্রথমে বলা হলো না, এইটা একটা মেনটেনেন্স হচ্ছিল, কিন্তু পরে আমরা রীতিমতো দেখলাম এইটা লিখিত অর্ডার দেওয়া হয়েছিল যাতে এই জায়গাটা ভাঙা হয়। কেন ভাঙার অর্ডার দেওয়া হয়েছিল? যখন শ্মশানে ইনভেস্টিগেট করতে গেল বিভিন্ন এজেন্সিরা, তখন দেখা গেল যে শ্মশানের ম্যানেজার উনি বলছেন যে এই মেয়েটির বডি এসছিল শ্মশানে, পুলিশ প্রশাসন বলছে সমস্ত বডি আগে সাইড করো, এই বডিটা তাড়াতাড়ি পোড়াও। কি তাড়া ছিল? কি লোকাতে চাইছিলেন?
কোন তথ্য প্রমাণ লোপাট করতে চাইছিলেন? ঠিক এই কারণেই আমরা বলতে চাই যে দিনের পর দিন এই পুলিশ প্রশাসন সমস্ত রকম বন্দোবস্ত করেছিল যাতে আরজি কলের তথ্য প্রমাণ লোপাট করা যায়। এবং আজকে এই বিনীত গোয়েল সেই দিন 14 তারিখে আপনাদের এই মিডিয়ার সামনে বললেন এইটা নাকি মিডিয়া ট্রায়াল হচ্ছে, এখানে কিছু হয়নি। ঠিক 4 দিন পরে আমরা কি দেখলাম? মহামান্য আদালত এবং আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা সেই দিন রাতে বেরিয়ে এসেছিলেন, আপনারা যারা মোমবাতি তুলে বলেছিলেন, আপনারা যারা হাত তুলে বলেছিলেন যে এই পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের তারা কোনোদিন সাজা দিতে পারবে না, তারা যদি পারে একমাত্র একটাই কাজ করতে পারবে, সেইটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করতে পারবে, যে দোষী তাকে কিভাবে লুকোনো যায় সেই প্রচেষ্টা করবে। সেই কথা শুনে, আপনাদের আর্তনাদ শুনে এবং মহামান্য আদালত উনি বুঝতে পেরেছিলেন যে এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের দ্বারা কোনোদিন এই তদন্ত করা সম্ভব নয়, যার জন্য উনি বললেন যে এইবার এই তদন্ত করবে সিবিআই। ঠিক তারপরেই আমরা কি দেখলাম? সন্দীপ ঘোষ এবং তার সাথী সঙ্গীরা তারা কিন্তু অ্যারেস্ট হলেন। আমি আবার বলছি যে এই পুলিশ প্রশাসনের মাথায় কে গৃহমন্ত্রী? সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ঠিক যেরকম স্বাস্থ্য দপ্তরের মাথায় উনি বসে আছেন, ঠিক সেরকম গৃহমন্ত্রী উনি। দুদিক দিয়ে উনি টোটালি ফেলিয়ার, ব্যর্থ। এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী বোধহয় ভারতবর্ষে আরেকটা আপনি খুঁজে পাবেন না। এই জন্যে আপনাদের কাছে বলছি, এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে পশ্চিমবঙ্গের কোনো মহিলা, মা, বোন কোনোদিন সুরক্ষিত হতে পারে না। যেখানে কলকাতার বুকে এই আলোর মাঝখানে যেখানে একটা মহিলাকে তাকে নিয়ে টানাটানি করা হয়, সেই সময় উনি উক্তি করেন নিশ্চয়ই তার কোনো ক্লায়েন্ট ছিল। যখন কোনো মহিলা ধর্ষিতা হয় সেইখানে উনি রেট বেঁধে দিচ্ছেন। এই দিন কি আপনারা দেখতে চান? আবার তাহলে ভেবে দেখবেন, আপনারা ঘরে গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন, এই পশ্চিমবঙ্গে যদি এই মুখ্যমন্ত্রী থাকে, ভবিষ্যতে আপনার বাড়ির মা বোনরা তারা কি আগামী দিন ঘুরতে পারবে? এইভাবে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে? এইটা একবার দুবার ভেবে দেখবেন। আমি সমস্ত যারা আমার সাধারণ মানুষ সামনে দাঁড়িয়ে আছে, আমার কর্মীরা আমার সঙ্গে আছে, দিনের পর দিন এই ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন, এই লড়াইয়ে আমার সঙ্গী হয়ে এগিয়ে চলেছেন, সকলকে ধন্যবাদ জানাই পুরো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে, ডাক্তার সমাজকে, যারা দিনের পর দিন রাত দখল করেছেন, যারা লড়াই এখনো চালিয়ে যাচ্ছেন। এবং সকলকে জানিয়ে রাখতে চাই ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।